শুভেন্দু অধিকারীর নবান্ন দখলের হুঁশিয়ারি, হুমকি, গুলি চালানোর হুমকি পাল্টা ধুয়ে দিয়েছেন কুণাল ঘোষ। গতকাল রাতে আমি নবান্ন অভিযান নিয়ে শুভেন্দু অধিকারী যে হুমকি দিয়েছিল সেটা নিয়ে যে ভিডিও, যারা দেখেননি পর্বটা দেখে নেবেন, অসাধারণ একটি পর্ব হয়েছে। এবারে দেখুন কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীর এই হুমকির জন্য তাকে কি জবাব দিয়েছেন। সম্পূর্ণ ভিডিও দেখবেন, ব্যাপক শেয়ার করবেন, আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর প্রত্যেকদিন রাত 9টা লাইভ দেখতে ভুলবেন না। প্রথম কথা, এখানে দুটো দিক আছে। এই যে স্বাস্থ্য ভবন ঘেরাও করতে ডাক দিয়েছে বিজেপি, প্রথম কথা, বিজেপির এ ধরনের কথা বলার, কাজ করার কোনো নৈতিক অধিকার নেই। বিজেপি মানে হচ্ছে উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস, মধ্যপ্রদেশ, মণিপুর, মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানি পর 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 গত কয়েকদিনে গতকাল যে ধরনের ঘটনা ঘটেছে, কোথাও মহারাষ্ট্রে ঘটছে, উত্তরাখণ্ডে ঘটেছে, উত্তরপ্রদেশে ঘটেছে, আজ আবার মহারাষ্ট্রে শ্লীলতাহানি, ধর্ষণ পরপর। বিজেপি সেগুলো না সামলে ডবল ইঞ্জিন সরকারের জামানায় যা যা ঘটছে তাদের রাজ্যে, তারা এখানে কথা বলছে কি? আর কেন স্বাস্থ্য ভবন? তদন্তটা এখন সিবিআই এর হাতে, রাজ্যের হাতে যতদিন ছিল। কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজকে ধরেছে, তদন্ত চলছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন আর 3-4 দিন যদি সময় পাওয়া যেত, ব্রেক থ্রু হয়ে যেত, আরো যদি কিছু হওয়ার থাকে। তার বদলে সিবিআইয়ের হাতে চলে গেছে, আমরা কোনো আপত্তি করিনি। কিন্তু এবার যা যা ন্যায় বিচার, তদন্ত, এগুলো তো সিবিআই দেবে, তো স্বাস্থ্য ভবনে কেন যাবে? তো বিজেপি তো, সিবিআই তো বিজেপির শাখা সংগঠন, তো সিবিআই সিজিও কমপ্লেক্সে যাক তদন্তের অগ্রগতি দেখতে। সিবিআই, বিজেপির যা যা দাবি দাওয়া আছে, তো সেগুলো গিয়ে সিবিআই এর সঙ্গে কথা বলুক। তো তার সঙ্গে রাজ্য সরকার, স্বাস্থ্য ভবন, পুলিশ, এগুলোর তো আর কোনো সম্পর্ক নেই। আজকে 8 দিন হয়ে গেল সিবিআই তদন্ত করছে আরজিকর কাণ্ডে, তা এখনো তো তেমন কোনো ব্রেক থ্রু এলো না। সিবিআই এর হাতে মামলাটা গেছে, তারপর প্রায় 8 দিন হয়ে গেছে, এবং আমরা এখনো পর্যন্ত কোনো বড় ব্রেক থ্রুর খবর কেউ পাননি। বরং এই কুৎসিত ঘটনা আরজিকরের 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল। তারপরে তদন্ত দ্রুত এগোচ্ছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে, ফাঁসি প্রেয়ার দেয়া হবে, এবং যদি তারপরেও রোববারের মধ্যে না হয় আমরা সিবিআইকে দিয়ে দিতে প্রস্তুত। তার মাঝখানেই সিবিআইয়ের হাতে চলে গেছে, তারপরে 8 দিন হয়ে গেছে। তো এখন আগামীকাল 22 তারিখ দিল্লিতে সুপ্রিম কোর্টে সিবিআইকে রিপোর্ট দিতে হবে, আর 23 তারিখ কোর্টে, এখানকার কোর্টে, যে গ্রেফতার কলকাতা পুলিশ যাকে করেছিল তার কোর্ট প্রোডাকশন দিতে হবে সিবিআইকে 23 তারিখ। ফলে আমরা পরিষ্কার বলতে চাই, কাল সুপ্রিম কোর্টে সিবিআই জানিয়ে দিক যে তাদের তদন্ত শেষ, তারা জানিয়ে দিক তারা কিনারা করেছে, তারা কিনারা করে ফেলেছে, সেটা সুপ্রিম কোর্টকে জানিয়ে দিক। এতদিন তো সময় পাওয়া গেল। এবং 23 তারিখ কোর্টে চার্জশিটটা দিয়ে দিক, যে অ্যাকিউজড হয়েছে তার বিরুদ্ধে, যে অ্যাকিউজডকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে, সেখানে চার্জশিটটা 23 তারিখ কোর্টে জমা করে দিক সিবিআই, এবং সেখানে ফার্দার ইনভেস্টিগেশনের প্রেয়ার দিয়ে জমা করুক, যে ফার্দার ইনভেস্টিগেশন চলবে, তাতেও যদি নতুন কাউকে আমরা দোষী পাই আমরা পরে ইনক্লুড করব, সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল হবে। তো এখন সেইখানে দাঁড়িয়ে এই যে পরশুর কোর্ট, 23 তারিখের কোর্ট, তো যে অ্যাকিউজড হয়েছে এতদিন তো সিবিআই এর কাস্টাডিতেই আছে, সিবিআই তো তাকে 8 দিন ধরে সিবিআই এর হাতে আছে। তো এখন তাকে চার্জশিটটা সিবিআইকে 23 তারিখ ক্লিয়ার করে বলতে হবে সেই দোষী, এই হচ্ছে চার্জশিট। তার সঙ্গে বলতে হবে ও একা ছিল নাকি আরো কেউ ছিল। যদি একা থাকে তাহলে ওটা ফাইনাল চার্জশিট, আর যদি অন্য কেউ থাকে বলে তদন্ত চালাতে হবে, তাহলে সিবিআই কোর্টে প্রেয়ার দেবে ফার্দার ইনভেস্টিগেশন, পরে সাপ্লিমেন্টারি চার্জশিট যোগ হবে। কিন্তু এটা আমরা 22 তারিখে সুপ্রিম কোর্টে যে রিপোর্ট দেবে, এবং 23 তারিখ স্থানীয় কোর্টে যে পিসি প্রোডাকশন আছে অ্যারেস্টেড অ্যাকিউজডের,
সেখানে সিবিআইয়ের কাছে স্পষ্ট কনক্লুসিভ বার্তা চাই। যে আরজি করের দুর্নীতির বিষয়ে ইতিমধ্যে সিট গঠন করেছে রাজ্য সরকার, কিন্তু আজকে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আরজি করেন তিনি ইডি তদন্ত হচ্ছে হাইকোর্টে গেছেন এবং হাইকোর্ট তার আবেদন গ্রহণ করেছে। এই দাবিটা ঠিক বিজেপিও করছে যে ইডি তদন্ত করুক, তাতে প্রকৃত সত্য বেরিয়ে আসবে, ধামাচাপা দিয়ে দেবে রাজ্য সরকার। দেখুন, এটা স্বাস্থ্য প্রশাসনের বিষয় এবং যেখানে রাজ্য সরকার একটি সিট গঠন করে তদন্ত শুরু করেছে সেখানে আবার নতুন করে কেউ তদন্ত চেয়েছেন আইনের বিষয়, সেখানে নিশ্চয়ই রাজ্য সরকারের আইনজীবীরা, স্বাস্থ্য দপ্তরের আইনজীবীরা তারা তাদের বক্তব্য জানাবেন। এই বিষয়ে এই মুহূর্তে দলের কোনো বক্তব্য নেই। অনেকে বলছেন যে সিট সারদার সময় সিট গঠন করা হয়েছে এবং ফলপ্রসূ পাওয়া যায় না, সেক্ষেত্রে সিটের ভবিষ্যৎ নিয়ে অনেকে এই নিয়ে কোনো মন্তব্য করব না। যেহেতু কিছু অভিযোগ ছিল সেই কারণে স্বাস্থ্য দপ্তর সিট গঠন করেছে। দুর্নীতি সংক্রান্ত কিছু অভিযোগে স্বাস্থ্য দপ্তর সেটার যথাযথ তদন্ত চায়। এর মাঝখানে কেউ কোর্টে গিয়েছেন, কোর্টের শুনানিতে নিশ্চয়ই স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য সরকারের তরফে তাদের আইনজীবীরা জানিয়ে দেবেন যে রাজ্য সরকারই যখন তদন্ত করছেন তো সে তদন্ত শুরু হয়ে গেছে, ফলে এটা সরকারের আইনজীবীরা কোর্টে যা বলার বলবেন, এ বিষয়ে কোনো মন্তব্য করব না। আফতার আলী বলছেন অনেক ক্ষেত্রেই এই সন্দীপ ঘোষের দুর্নীতি ছিল এবং কালকে এফআইআর নেয়নি কেন? যিনি কোনো বক্তব্য রাখছেন এই বিষয়টা তো আমরা জানি না, কোনো এটার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক। এটা কোনো একটা প্রতিষ্ঠানের তার ভেতরের অভ্যন্তরীণ কোনো অভিযোগ। এখন সেটা কে কিভাবে তদন্ত করবেন, কে কারা করবেন ইত্যাদি রাজ্য সরকার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। যার অভিযোগ আছে তিনি আবার আদালতে গেছেন। এগুলো বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, দেশে বিদেশে এই প্রাতিষ্ঠানিক কিছু কোনো প্রতিষ্ঠানের ভেতরের যে কোনো কিছু দুর্ভাগ্যজনক গণ্ডগোল, অনিয়ম যদি কোথাও কিছু থেকে থাকে, এগুলো তার বিষয়। ফলে আইনে যা আছে তাই হবে, এটার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আজকে সিআইএসএফ এর ডিআইজি, আইজি তারা আজকে আরজিকর হসপিটালে যান, সেখানে গোটা চত্বর ঘুরে দেখেন, তারপর তারা লালবাজারে যান। গোটা বিষয়টাকে সিআইএসএফ এর নিয়ন্ত্রণে চলে যাবে। এবং শুধুমাত্র আরজিকর নয়, অন্যান্য হাসপাতালেও সিআইএসএফ নিয়োগের ব্যাপারে অনেকে সওয়াল করছেন, সেসব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা। দেখুন, সম্পূর্ণভাবে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন। তার মধ্যেও কোনো কারণে সুপ্রিম কোর্ট আরজি করে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়েছেন। আমরা পরিষ্কার বলেছি যে এখানে আরজি করকে লক্ষ্য করে গণ্ডগোল করছে রাম বাম এবং কিছু অশুভ শক্তি। তো এখন তাদের বাহিনী যদি তাদের সামলায় আমাদের কোনো আপত্তি নেই, করতে পারে। তো ফলে তারা করছেন, তারা তাদের দায়িত্ব নিয়েছেন, সেখানে দাঁড়িয়ে সেগুলো করছেন। কিন্তু এমন বহু জায়গায় আছে যেগুলো অন্য রাজ্যে ঘটছে, সেখানে তো এই ধরনের কোনো কেন্দ্রীয় বাহিনী অমুক, তাহলে সেটা একটা কমন গাইডলাইন হোক যে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথাও কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে সেখানে কেন্দ্রীয় বাহিনী যাবে, আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে কোনো ঘটনা ঘটলেও সেগুলো বিজেপির পুলিশের হাতে থাকবে। এই বৈষম্যটা আবার কি করে হতে পারে? বিজেপির বাঁকুড়ার ওমদার বিধায়ক অমরনাথ শাখা তিনি মুখ্যমন্ত্রীকে পদবী ভাষা আক্রমণ করেছিলেন, বলেছেন যে মুখ্যমন্ত্রীর রেট আমরা বেঁধে দিচ্ছি, রেট হচ্ছে 25 লাখ টাকা, আর না হলে মোল্লার সঙ্গে বেরিয়ে যান। এক সেকেন্ড, হ্যাঁ, যে 25 লাখ টাকা রেট বেঁধে দিলাম আমরা, আর না হলে মোল্লার সঙ্গে বেরিয়ে যান, তাতেও রেট করছি। দেখুন, এই বিজেপির এই ওমদার এমএলএ চরম অপমানজনক, কুৎসিততম, সাম্প্রদায়িক, মহিলাদের অসম্মান করা, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে এই পরিমাণ অপমান করা। এখন যদি তার সমান খারাপ ভাষা বলে তাকে আক্রমণ করতে যাই, সেটা খুব রুচিসম্মত হবে না। এটা বিজেপির কোনো পদক্ষেপ নেওয়া উচিত, কারণ আমাদের নেতা কর্মীদেরও ধৈর্যের একটা সীমা আছে। একতরফা ভুয়ো পোস্ট, ফেক নিউজ, একটা কুৎসিত ঘটনা ঘটেছে, ব্যবস্থা হচ্ছে, তদন্ত এখন সিবিআই করছে, রাজ্য সরকার যা করার করেছেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে যে কুৎসিত ভাষায় আক্রমণ করেছে তাকে আইনত যা যা শাস্তি দরকার সেটা দেওয়া উচিত। পাশাপাশি এই কালচারটা
বিজেপি তারা এন্ডোর্স করছে নাকি এন্ডোর্স করছে না, সেটা বিজেপি নেতারা স্পষ্ট করুন যে এই ভাষাগুলো চলবে, তাহলে আমরাও বিজেপি নেতাদের সম্পর্কে এই ভাষাগুলোতে যাব। বিজেপির নেতারা আমাদের নেত্রীকে কুৎসিততম ভাষায় আক্রমণ করবেন, আর আমরা তাদের ফুলচন্দন দিয়ে রসগোল্লা খাওয়াবো, দুটো তো একসঙ্গে হবে না। আমরা এক হচ্ছে আইনি ব্যবস্থা হোক, আর দুই হচ্ছে বিজেপি বলুক ওটা সমর্থন করে কি করে না। আমাদের কোনো নেতা বা নেত্রী খারাপ বললে আমরা যেমন বলি দল অনুমোদন করে না, এখনো পর্যন্ত বিজেপির এই সুকান্ত বাবু বা কেউ দল অনুমোদন করে না, এই ন্যূনতম কথাটাও তো কেউ বললেন না। তো তাহলে আমাদের কোনো নেতা যদি প্ররোচিত হয়ে বা ধৈর্য হারিয়ে এবার বিজেপি নেতা নেত্রীদের সম্পর্কে এই কুৎসিত কথাগুলো বলতে থাকেন, তখন তৃণমূলের দোষ হয়ে যাবে। আর একটা বিষয় আপনাদের বলে দিই, একটা কথা যে বারবার বলা হচ্ছে এটা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে একজন এর বাড়িতে 10 লাখ টাকা দেওয়া হবে বলা হয়েছিল, 10 লাখ টাকা দেওয়া হবে বলা হয়েছিল, রেট বেঁধে দিচ্ছি। রেট কি 10 লাখ? কুৎসিত ভাবে এই কথাগুলো বলা হচ্ছে। আমি খুব স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে মহিলাদের ক্ষেত্রে ধর্ষিতা, শ্লীলতাহানি, খুন হওয়া, এই ক্ষেত্রে ক্ষতিপূরণের একটা ন্যাশনাল গাইডলাইন আছে। ন্যাশনাল গাইডলাইন, একটা ন্যাশনাল গাইডলাইন আছে যে এই ধরনের ক্ষেত্রে পরিবারকে কতটা মানে ক্ষতিপূরণ দেয়া যায় বা দেয়া উচিত, সেটা এই গাইডলাইন অনুযায়ী, যেখানে লস অফ লাইফটা আছে 1 নম্বরে, তার মিনিমাম লিমিট অফ কম্পেনসেশন হচ্ছে 5 লাখ টাকা, অর্থাৎ ন্যূনতম 5 লাখ টাকা দিতে হবে, এবং আপার লিমিট অফ কম্পেনসেশন 10 লাখ টাকা, আপার লিমিট 10 লাখ টাকা। তো সেখানে যদি এই নৃশংস ঘটনায় সরকারের কর্তব্য পালন করতে সর্বোচ্চ সীমার ক্ষতিপূরণটা যদি কেউ কোথাও বলেও থাকেন, তার মানে কি রেট বেঁধে দেয়া? এটা কোন ধরনের ভাষা? এই তালিকাটা সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য। 1 নম্বর হচ্ছে লস অফ লাইফ, একটা হচ্ছে গ্যাং রেপ, এক্ষেত্রেও 5 লাখ টাকা ন্যূনতম, 10 লাখ টাকা সর্বোচ্চ। রেপ 4 লাখ টাকা ন্যূনতম, 7 লাখ টাকা সর্বোচ্চ। এই করতে করতে অপরাধের বিভিন্ন ধরনের অপরাধ মেনশন করে তার ক্ষতিপূরণ কি দেওয়া হবে। দেখুন, এগুলো এমন ক্ষতি যে টাকা দিয়ে ক্ষতিপূরণ হয় না। আই রিপিট, এগুলো এমন ক্ষতি যে টাকা দিয়ে ক্ষতিপূরণ হয় না। তবু সরকার তার কর্তব্য পালন করার জন্য একটা গাইডলাইন রয়েছে, মানে দেশের গাইডলাইন, সারা দেশের গাইডলাইন। তো সেইখানে সর্বোচ্চ যে ক্ষতিপূরণটা 10 লক্ষ টাকা, সেইটা বলা হলে ইচ্ছা মতো বলা হচ্ছে এর রেট বেঁধে দিচ্ছি, উনি রেট বেঁধে দিয়েছেন, মানে কি? এটা তো কোনো বিজেপি শাসিত সরকারে হলেও এই ধরনের ঘটনায় এই আর্থিক মূল্যই দেওয়া হয়। এটা তো আইনে বাঁধা, সর্বনিম্ন এত, সর্বোচ্চ এত। তাহলে এই রেট নিয়ে যারা জানেন না, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, চায়ের দোকানে যে কুৎসিত আলোচনা করছেন, অন্তত দয়া করে একটু জেনে নিন গোটা বিষয়গুলো, তারপর তো আলোচনাগুলো করবেন। আনন্দপুরে একটা মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে, তা নিয়েও সুকান্ত মজুমদার তিনি বলছেন আর এক নির্ভয়ের করুণ পরিণতি। সারা ভারতবর্ষে গত 72 ঘন্টায় অন্তত 20টা শ্লীলতাহানি আর ধর্ষণের খবর এসেছে। এটা সামাজিক ব্যাধি, লজ্জা। ফলে দয়া করে এগুলো নিয়ে রাজনীতি করাটা বন্ধ করুন, সবাই মিলে সমাজটা সচেতন হয়ে কালকে দেখেছেন 2 শিশুকে নির্যাতন, সেটা তো তার পশ্চিমবঙ্গে হয়নি। সেখানে কি পরিমাণ মানুষ মহারাষ্ট্রে উত্তাল, অবরোধ, পুলিশ লাঠিচার্জ করছে দেখেছেন। আপনাদের এলাকায়, বিজেপি শাসিত এলাকায় এই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে যাতে কুৎসা ছড়ানো না হয়, নেট অফ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে নেট অফ করা হয়নি বলেই আপনারা ফেক নিউজগুলো ছড়াতে পেরেছেন। আপনাদের নিজেদের রাজ্যে তো আপনারা তো নেট বন্ধ করে দিচ্ছেন। আপনাদের রাজ্যে তো আপনারা নেট বন্ধ করে দিচ্ছেন, পশ্চিমবঙ্গ তো নেট অফ করেনি। আপনি তো আমি সোমা বলছি বন্ধুরা, মিথ্যা,
ফেক অডিও তৈরি করে আপনারা ছড়িয়েছেন, এই রাম এই বামেরা। তো ফলে আগে নিশ্চয়ই একটা ঘটনাও ঘটা উচিত নয়, কিন্তু সারা দেশে গত 72 ঘন্টা 96 ঘন্টায় 20টার বেশি এই ঘটনা ঘটেছে। তো সেগুলো দেখুন, সামলান। আনন্দপুরের এই ঘটনা তো মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছে। আমার একটা জিনিস বলুন, এই যে কথায় কথায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এর আগে পশ্চিমবঙ্গে কোচবিহার, বানতলা নার্স এবং ডাক্তার, মহিলা ডাক্তার ধানতলা বরযাত্রী বোঝাই বাস থেকে নামিয়ে এপাশে সিঙ্গুর, নন্দীগ্রাম, বিরাটি পরের পর অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটেছে, খুনের ঘটনা ঘটেছে। একবারও মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন, জ্যোতিবাবু পদত্যাগ করেছেন, বুদ্ধবাবু পদত্যাগ করেছেন, উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ পদত্যাগ করেছেন যোগী আদিত্যনাথ, বিলকিস পদত্যাগ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশ পদত্যাগ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, মণিপুর সরকার ভেঙে দেওয়া হয়েছে, ইস্তফা দিয়েছে। সাক্ষী মালিক, মহিলা কুস্তিগিররা, তাদের শ্লীলতাহানি করেছে এমপি ব্রিজভূষণ বিজেপির, শেষ দিন পর্যন্ত তাকে কোলে নিয়ে বসেছিলেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ পার্লামেন্টে। ব্যবস্থা নিয়েছেন? নেননি। পদত্যাগ কিসের? কার পদত্যাগ? কেন পদত্যাগ? আগে এর এই ধর্ষণ বা খুনের ঘটনা সামাজিক ব্যাধি, কুৎসিত ঘটনা, বিজেপি শাসিত বা সিপিএম এর একজন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দেখান, তারপরে আপনারা বলবেন এই নিয়ে পদত্যাগ। আপনারা ভোটে জিততে পারেন না, মানুষের আবেগকে বিপথে পরিচালিত করে, এনার্কি তৈরি করে, অরাজকতা তৈরি করে রাজনৈতিক স্লোগান তৈরি করছেন। সাধারণ মানুষের যে আবেগ, তারা মোমবাতি জ্বালান, তারা ফেসবুক পোস্ট করতে পারেন, কিন্তু সাধারণ মানুষ কখনো এই রাজনৈতিক দাবি যে ইস্তফা, এটা কখনো কোনো সাধারণ মানুষের দাবি হতে পারে না। আজকে কংগ্রেসের পক্ষ থেকে আরজিকর কাণ্ডে বিভিন্ন জায়গায় হ্যাঁ, আমি দেখলাম প্রদীপ ভট্টাচার্য মর্নিং ওয়াকে বেরিয়েছেন, খুব ঠান্ডা মাথায় হাঁটতে হাঁটতে নিজে ধরে বাসে উঠলেন, পুলিশ ভ্যানে উঠলেন এবং পুলিশ তাকে যথেষ্ট যত্ন করে তুলল। ফলে প্রদীপদা সুস্থ থাকুন, ভালো থাকুন। আব্দুল মান্নানও ছিলেন। হ্যাঁ, আব্দুল মান্নানদারও শরীর খারাপ, খুব আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মর্নিং ওয়াক করতে করতে তারা পুলিশের গাড়িতে উঠলেন, ভালো করে রড ধরার সুযোগ পেয়েছেন, আস্তে আস্তে উঠেছেন এবং পুলিশও তাদের যাতে কোনো শরীরে না লাগে, কোনো অসুবিধা না হয়, ফাঁকায় ফাঁকায় 10-15 জন 20 জন লোকের মধ্যে একে একে করে হেঁটে ওঠা যায়, পুলিশও সহযোগিতা করেছে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ওষুধ পাচার চক্রের চক্র জেনে যাওয়াতেই পরিকল্পনা করে খুন করা হয়েছে। শুভেন্দু অধিকারী অবিলম্বে তার স্টেটমেন্টটা সিবিআইতে রেকর্ড করান। শুভেন্দু অধিকারীর কাছে যা যা অভিযোগ আছে, আন্তাবড়ি মিডিয়ার সামনে, জনসভায়, টুইটে লোক না খেপিয়ে শুভেন্দু অধিকারী, দেখুন আমি কি করেছি, আমাকে কয়েকজন জুনিয়র ডক্টর তারা আমাকে কিছু বলেছিলেন, তদন্ত নিয়ে কিছু বলেছিলেন, আমি আমার কর্তব্য পালন করেছি। আমি নিজে সিবিআই অফিসে গিয়ে জুনিয়র ডাক্তাররা যা দিয়েছিলেন, আরজি করের ডাক্তাররা যা আমায় বলতে বলেছিলেন, আমি তাদের দেয়া নোট, তাদের দেয়া কাগজপত্র আমি সিবিআইকে দিয়ে এসেছি। কি বিষয়ে দিয়েছি সেটা তো আমি আপনাদের বলছি না, কিন্তু আমায় যা দিতে বলা হয়েছিল দিয়ে এসেছি। তো শুভেন্দু অধিকারীর কাছে যদি এরকম সব মারাত্মক অভিযোগ থাকে, তো তিনি যান, তিনি সিবিআই। তো সিবিআই তো শুনেছি একটা সময় বিজেপি নেতারাই বলতেন সিবিআই কাল এর বাড়ি যাবে, ইডি কাল ওর বাড়ি যাবে। তো আপনাদের শাখা সংগঠন, তাহলে আপনি এখানে বলছেন কেন? যে আপনি আপনার কাছে যা তথ্য আছে সেগুলো আপনি সিবিআইকে দিন, আর সিবিআই খপাত করে দোষীদের ধরে নিক, মিটে গেল। সুকান্ত মজুমদারও বলছেন যে 4 জন ইন্টার্ন আছে আরজি করে, যারা 40,000 টাকা করে বেতন মানে ভাতা পায়, তাদের লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা আছে, কোথা থেকে এলো? সুকান্ত মজুমদারের কাছে, শুভেন্দু অধিকারীর কাছে তারা যে কথাগুলো বলছেন, এর অ্যাকাউন্টে টাকা আছে, ও এই চক্রে জড়িত, এগুলো সব মারাত্মক অভিযোগ। এবং নিশ্চয়ই তাদের কাছে যখন এই তথ্য আছে, তো তারা এটা বাইরে না বলে সিজিওয়ে গিয়ে একটা স্টেটমেন্ট করে বলে দিয়ে আসুন না, যে তারা একজন উইটনেস হিসাবে বা তদন্তে সহযোগী হিসাবে তারা একটা স্টেটমেন্ট দিতে চান, কারণ তাদের এই আছে, তাদের কাছে এই তথ্যগুলো আছে। তো তদন্তে যদি সহযোগিতা করার হয়, যে সিবিআই তো ওনাদের কেন্দ্রীয় সরকারের, ওনাদের বন্ধু সংগঠন, তো তাহলে ওরা এই কথাগুলো বাইরে বলছেন কেন? সুকান্তবাবু যেটা বাইরে বলছেন, শুভেন্দুবাবু যেটা বাইরে বলছেন, তা তারা গিয়ে সিবিআইকে বলুন, তারা তদন্তে সহযোগিতা করুন। আমি তো করেছি, আমি তো বাইরে বলিনি আমি কি দিয়েছি।
কিন্তু আমাকে জুনিয়র ডক্টররা বিশ্বাস করে, আমি মুখে বলছি আমিও প্রতিবাদ করি, আমার নেত্রীও প্রতিবাদ করেন, আমার নেতাও প্রতিবাদ করেন, আমার নেত্রীর পুলিশ 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে, পাশাপাশি আমিও প্রতিবাদী, আমার মতো সবাই প্রতিবাদী, শুধু মুখে বলিনি। জুনিয়র ডাক্তাররা যা বলতে চেয়েছিলেন, যা বক্তব্য ছিল, যা নথি দিয়েছেন, কোনো আমি সেসব যাচাইয়ের আমার প্রশ্ন নেই, তাদের যা বক্তব্য আমি নিজে সিবিআই অফিসে গিয়ে তাদের হাতে তুলে দিয়ে এসেছি। তো তাহলে সুকান্তবাবু আর শুভেন্দুবাবু আপনাদের কাছে এত বড় বড় সব তথ্য রয়েছে, তো আপনারা গিয়ে সেটাকে দিয়ে আসুন, তাহলে তো মিটেই যায়। শুভেন্দু আরো বলছে যে তৃণমূল সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে বামপন্থীরাই, এখন ওরা উই ওয়ান্ট জাস্টিস বলে কথা নেমেছে। আসলে বিজেপি যে দাঁড়িয়ে আছে সেটা তো বামপন্থীদের ভোটে, কারণ এই রাজ্যের ভোট সমীকরণ বলছে তৃণমূলের ভোট কমেনি, সিপিএম এর ভোট কমেছে, সিট কমেছে, বিজেপির বেড়েছে, অর্থাৎ সিপিএম এর ভোটটা, বামেদের ভোটটা বিজেপিতে ট্রান্সফার্ড হয়েছে। আর রাম বাম তো সবাই হাতে হাত মিলিয়ে চলছে। শুভেন্দুবাবু নিজেও তো বারবার বলেছেন বামপন্থীরা আমাদের ভোট দিন, তো এখন এই ধরনের অবান্তর কথাগুলোর বলার কি মানে আছে? সুপ্রিম কোর্ট তো কালই আবেদন করেছেন যাতে ডাক্তাররা কাজে ফিরে যান। আমি আবার বলছি, চিকিৎসকরা দয়া করে কাজে যোগ দিন। দেখুন, তদন্ত এখন সিবিআই এর হাতে। রাজ্য সরকার 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে, যা যা লোকজনকে বদলি করা ইত্যাদি সব করেছে, এখন তদন্ত সিবিআই এর হাতে। চিকিৎসকরা এমন একটা পেশায় আছেন, জীবন মৃত্যু তার সঙ্গে জড়িত। লক্ষ লক্ষ মানুষ, গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা সরকারি হাসপাতালে যান, তাদের সকলের কিন্তু বেসরকারি হাসপাতালে মোটা টাকা দিয়ে চিকিৎসা করানোর ক্ষমতা নেই। ফলে আপনাদের প্রতিবাদ নিশ্চয়ই থাকবে, ডাক্তারদের প্রতিবাদ থাকবে, ডাক্তারদের কর্মসূচি থাকবে, কিন্তু যেখানে সুপ্রিম কোর্ট বিষয়টা টেক আপ করেছেন, যেখানে সুপ্রিম কোর্ট বিষয়টা দেখছেন, যেখানে সিবিআই তদন্ত করছে, আপনাদের প্রতিবাদ থাকুক, কিন্তু দয়া করে আপনারা কাজে যোগ দিন। আমি সেই ক্ষেত্রেই বলেছি, ধরুন পুলওয়ামায় একটা রহস্যজনক বিস্ফোরণে এতজন জওয়ানের মৃত্যু হলো, সেই জওয়ানদের পরিবার তো জাস্টিস পায়নি। তা এখন জওয়ানরা যদি সীমান্ত থেকে চলে এসে পুলওয়ামায় উই ওয়ান্ট জাস্টিস বলে ধর্নায় বসেন, সীমান্ত থেকে চলে এসে কাজ বন্ধ করে দিয়ে বন্দুকগুলো পাশে রেখে দিয়ে, তাহলে সেটা কি ঠিক হয়, ঠিক দেখাবে? জওয়ানরা সেটা করেন না, কারণ তারা দেশের জন্য নিবেদিত প্রাণ। ডাক্তারদের পেশাটাও কিন্তু দেশের জন্য নিবেদিত প্রাণ। এতজন লক্ষ লক্ষ গরিব মানুষ চিকিৎসার হয়রানি হচ্ছে, মৃত্যুর খবর আসছে, তাদের কোনো রাইট নেই তাদের চিকিৎসা থেকে বঞ্চিত রাখার। ফলে যখন এটা সুপ্রিম কোর্ট দেখছেন, যখন সুপ্রিম কোর্ট আবেদন করেছেন, যখন সিবিআই তদন্ত করছে, তখন আপনাদের প্রতিবাদ চলতে থাকুক, কিন্তু দয়া করে আপনারা কাজে যোগ দিন। 28 তারিখ তো ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আপনাদের ওখানে সমাবেশ হয় নেহরুতে, তার আগে 27 তারিখ ছাত্রদের দিন নবান্ন চলো অভিযান বিজেপি। দেখুন, কিছু লোক গোলমাল তৈরি করার জন্য হঠাৎ ফেসবুকে ছড়াচ্ছে দায় দায়িত্বহীন একটা পোস্টার, সেটা হচ্ছে অমুক তারিখ নবান্ন চলো। এর পেছনে রাম বামের সব লোকজন আছে, তারা এগুলো প্রমোট করছে যাতে যতটা গন্ডগোল পাকানো যায়, যে এটা আপনারা সব নবান্ন চলুন। আমার প্রশ্ন, নবান্ন কেন যাবে? যারা ভোটের মানুষের সমর্থন নিয়ে নবান্ন যেতে পারে না, তারা মানুষকে বিভ্রান্ত করে নবান্নর দিকে এই দায়িত্ব জ্ঞানহীন প্ররোচনা দিচ্ছে। কেন নবান্ন? বানতলা ধানতলার সময়, কোচবিহারে বর্ণালী দত্তর সময় নবান্নে বা মহাকরণ তৎকালীন, তো তখন সরকার ইস্তফা দিয়েছিল। উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, মণিপুর, মধ্যপ্রদেশ সরকার ইস্তফা দিয়েছিল। নির্ভয়া কাণ্ডের পর দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত ইস্তফা দিয়েছিলেন। তো সুতরাং এই কথাগুলো আসছে কোত্থেকে? যারা এনার্কি তৈরি করতে চায়, প্ররোচনা দিচ্ছে অপশক্তির হাতে, এই কথাটা, এগুলোর পেছনে কারা অর্গানাইজ করাবে, কারা ফান্ডিং করছে, এগুলো সব কটা নজর রাখা উচিত এবং তদন্ত চাই। এনার্কি তৈরি করার জন্য 27 তারিখে কেউ এই প্ররোচনায় পা দেবেন না। জিজ্ঞাসা করুন, এই ধর্ষণ এবং খুন নিন্দার এটা দেখছে এখন সিবিআই, তাহলে নবান্ন কি করবে এখানে? মুখ্যমন্ত্রীর পদত্যাগ আসে কোথার থেকে? কোন মুখ্যমন্ত্রী, কোন দলের মুখ্যমন্ত্রী অতীতে কবে
ইস্তফা দিয়েছেন যে তারা আজকে এখানে এসছে এই গন্ডগোল করতে? বলছি দেবদীপ অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাইপো, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে তিনি আহ্বান করেছেন যে 27 তারিখের কর্মসূচিকে সফল। আমরা তো বলছি যে এগুলো বামরামের কারবার। তো বামরামের কারবার, তাতে আমরা যেটা বলছি সেটাই এস্টাবলিশড হচ্ছে এই ধরনের পোস্টগুলোতে। এটা তো বাম আর রামের কারবার। বাম আর রাম তাদের পতাকা মানুষের কাছে রিজেক্টেড, তাই তথাকথিত অরাজনৈতিক নামে এই বাম রামেরা গন্ডগোল করার চেষ্টা করছে। সোমবার মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন, না হলে মঙ্গলবার গুলি চললে আপনি দায়ী হবেন। শুভেন্দু কিসের পদত্যাগ? আমি শুভেন্দুবাবুকে বলবো, উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ যোগী আদিত্যনাথ ইস্তফা দিয়েছিলেন। বিজেপি রাজ্যগুলোতে একের পর এক ইস্তফা দিয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রীরা। সোনার মেয়ে, কুস্তিগির, তাদের শ্লীলতাহানি করেছে বিজেপির এমপি ব্রিজভূষণ। রাস্তায় বিক্ষোভ দেখিয়েছে সাক্ষী মালিকরা, দিল্লির পুলিশ গিয়ে তাদের ধরেছে, মেরেছে। ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রী পাশে নিয়ে বসেছিলেন। আজকে এখানে এসছেন মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইতে? হয় কখনো? এটা পুরো প্ররোচনা দেওয়া হচ্ছে যাতে সরকার এখানে একটা বিজেপি আর বামেরা এলোমেলো করে দেমা লুটে পুটে খায়। খারাপ ঘটনা ঘটেছে, তদন্ত করছে সিবিআই, একজন অ্যারেস্ট হয়েছে, সেটাও কলকাতা পুলিশ করেছে। সুপ্রিম কোর্ট দেখছেন বিষয়টা, বলেছে গোটা দেশের বিষয়, সেখানে গুলি চলবে। প্ররোচনা দিতে চান আপনারা। আপনারা চাইছেন এটাকে কেন্দ্র করে এমন অ্যানার্কি তৈরি করতে, তারপর আপনারাই বলবেন রাজ্যপাল অমুক সুপারিশ, রাষ্ট্রপতি অমুক সুপারিশ। আপনারা অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে। একটা উদাহরণ দেখান বিজেপি নেতারা, একটা উদাহরণ দেখান সিপিএম নেতারা, একটা উদাহরণ দেখান কংগ্রেস নেতারা, যেখানে এই ধরনের সামাজিক অপরাধের পর আপনাদের কোন মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছিল। আপনাদের উই ওয়ান্ট জাস্টিস, মানুষের মনের যে আবেগ, সেটাকে আপনারা বাংলাদেশের স্লোগানের সঙ্গে মিলিয়ে এক দফা না কি ওটা, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এনার্কি চাইছেন বাংলাদেশের মতো। অপশক্তির হাতে পরিচালিত হচ্ছেন আপনারা। লাস্ট হচ্ছে আজকে যে 5 দিনের যে কর্মসূচি শুরু করলো বিজেপি, সেখানে শ্যামবাজার থেকে শুরু হলো, এক মঞ্চে শুভেন্দু, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। বিজেপির মঞ্চটা আপনারা দেখান, তাতে দেখা যায় অনেকে একসঙ্গে রয়েছে। এটা দেখান না যে মঞ্চের উপরে বেশি লোক রয়েছে আর নিচে কম লোক রয়েছে। ওই 250-300 লোক নিয়ে বিজেপি অপপ্রচার করতে নেমেছে। বিজেপির নিজের দলের মধ্যে এই ধরনের অভিযোগ আছে, দলের মধ্যে এই ধরনের অভিযোগ আছে যেগুলো নিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলছেন। তাদের দলের নেতারা অনেকে অভিযুক্ত আছেন এইসব সংক্রান্ত ধারায়। ফলে তাদের রাজ্যগুলোতে উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস, মধ্যপ্রদেশ, মণিপুর, দিল্লিতে সাক্ষী মালিকরা, ফলে সেগুলোর আগে ফয়সালা করুন। এখানে পশ্চিমবঙ্গ আপনারা এই নাটক করলে মানুষ এসব গ্রহণ করবে না। একটা প্রশ্ন, সেটা হলো যে তিলোত্তমার দেহ সৎকারে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন যে লাইনে দাঁড়িয়ে থাকা দেহটোকে তিলোত্তমার দেহ সৎকার করা হয়, দেহ চুল্লিতে ঢোকার পরই সব পুলিশ। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যেগুলো সাধারণভাবে অতি সাধারণ, মানে আমি একবার উচ্চারণ করলেও বুঝতে পারবে, আপনারা সকলে জানেন, মিডিয়া সবাই জানেন, তারপরেও মিডিয়া যদি এই প্রশ্নগুলো করে তাহলে আমার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে যে তাহলে কি সেই মিডিয়া এই কুৎসাগুলোকে প্রমোট করার জন্য করছে? কোন সেন্সিটিভ কেস, কিছু ক্ষেত্রে ভিআইপি, কিছু ক্ষেত্রে সেন্সিটিভ কেস শ্মশানে গিয়ে ফেলে রাখলে, অপেক্ষা করালে সেখানে যে ভিড় বাড়ে, কৌতূহলী মানুষের ভিড় বাড়ে, স্থানাভাব, ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়। সেই কারণে পুলিশ সবসময়, আপনাদের মনে আছে বালক ব্রহ্মচারী প্রয়াত, তার দেহ নিয়ে সুভাষ চক্রবর্তী যখন গেছিলেন, 4খানা শ্মশান বন্ধ রাখা হয়েছিল যাতে লোকে বুঝতে না পারে কোন শ্মশানে ঢোকানো হচ্ছে। শেষ পর্যন্ত আচমকা একটি শ্মশানে ঢুকিয়ে জরুরি ভিত্তিতে করা হয়েছিল। তার মানে কি পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার ছিল না? তার মানে কি সেদিন রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত ছিল? তো ফলে এক্ষেত্রেও নির্যাতিতার দেহ যদি পুলিশ গিয়ে আগে সৎকারের ব্যবস্থা আদৌ করেও থাকে, তো তাহলেও
এটা খুব স্বাভাবিক ঘটনা যে স্পর্শকাতর ইস্যু, বিতর্কিত ইস্যু, ওখানে বডি রেখে দেওয়াটা স্বাভাবিক ঘটনা নয়। সেখানে মানুষের কৌতূহল, ভিড়, নানা ধরনের বিষয় থাকে, ফলে সেগুলো প্রশাসন সবসময় আগে করিয়ে দেয়। এর মধ্যে কিসের রহস্য আছে? আমি এখানে একটা কথা বলি, আপনারা দেখাতে পারবেন না, তবু বলি। যেখান দিয়ে যা কয়েক সেকেন্ড গলে যায় টোটালে, যে কিছুদিন আগে শিক্ষা কেলেঙ্কারি নিয়ে একটা ব্যাপক শোরগোল চলছিল, তৃণমূল 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 তৃণমূল। সেখানে কুন্তল ঘোষ বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল। সেই নাকি কিংপিন, সে এই করেছে ওই করেছে। তাতে দেখা গেছিল, তারপর একটা ভিডিও পাওয়া গেল যে একটি বহুল প্রচারিত টিভি চ্যানেল, সেখানে বছরের সেরা সমাজসেবীর পুরস্কার পাচ্ছেন সেই কুন্তল ঘোষ। কারা দিয়েছে? সেই টিভি চ্যানেল। কাকে দিয়েছে? কুন্তল ঘোষকে। কোন কুন্তল ঘোষ? যার বিরুদ্ধে পরবর্তীকালে এই শিক্ষা কেলেঙ্কারির অভিযোগ। এখন আবার একটা ভিডিও এসছে, এই সন্দীপ ঘোষ আরেকটি বৃহৎ চ্যানেল, তাদের স্বাস্থ্য রত্ন পুরস্কার নিচ্ছেন। আরজিকর হাসপাতাল হচ্ছে সেরা হাসপাতাল এবং তাদের হয়ে পুরস্কার নিচ্ছেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাহলে এই স্বাস্থ্য রত্ন, তার মানে আরজিকর হাসপাতালটা যেভাবে চলেছে চ্যানেলের বিষয়ে কোনো অভিযোগ ছিল না, নইলে রত্ন হলো কি করে? আর পড়ানো হলো কাকে? উত্তরীয় এই সন্দীপ ঘোষকে। তাহলে তার বিরুদ্ধেও কোনো অভিযোগ ছিল না। তো ফলে শুধু অমুক কেন জানে না, তমুক কেন জানে না, তখন কেন করেননি, আমার মনে হয় নিজেদের এই বাস্তব সমস্যাগুলো যদি একটু সবাই মনে রাখেন ভালো হয়।